আহিল আর নওমীর বিয়ের পরের জীবন নওমীর কাছে সুখের ছিল। ওদের দুইজনের বন্ডিং ছিল খুব শক্ত। আহিল যেন নওমীকে প্রতি মুহূর্তে চোখে হারায়। এত এত ভালোবাসা দেখে নওমীর চোখে পানি এসে যেত। নওমীর মা চলে যাওয়ার পর কেউ তাকে এভাবে ভালোবেসে বোধহয় দীর্ঘ 60 বছর পর মায়ের অবহেলা আর বাবার উদাসীনতায় যে মেয়েটি এক ফোঁটা ভালোবাসার জন্য চাতক পাখির মতো তৃষ্ণার্ত ছিল, তাকে আহিল যেন এক সমুদ্র ভালোবাসায় ডুবিয়ে দিয়েছিল। কিন্তু বিয়ের 2 মাস পর হঠাৎ করে আহিলের আচরণে পরিবর্তন আসতে শুরু হয়। যেই আহিল নওমীকে চোখে হারাতো, সেই আহিল নওমীকে সহ্য করতে পারত না। প্রতি মুহূর্তে অপমান, অবহেলা করতে শুরু করে। কিন্তু কেন করে সেটা নওমী জানত না। কিছু বললেই তার উপর আসত কথার ঝড়, অপমান আর লাঞ্ছনা। আহিল তাকে চরিত্রহীন ট্যাগ দিতেও ভুলেনি। ঠিক কী কারণে এই ট্যাগ পেয়েছিল সেটা নওমী আজও জানে না। আহিলকে প্রশ্ন করেও উত্তর পায়নি সে। বিয়ের 2 মাস পর থেকে আহিলের মধ্যে পরিবর্তন দেখতে পায় নওমী। সে ভেবেছিল আহিল হয়তো ব্যস্ত সময় পার করছে কিংবা কোনো কারণে টেনসড। সে এই ভেবে প্রথমে কিছু না বললেও আহিল ওকে সম্পূর্ণ এড়িয়ে যেতে শুরু করল। নওমী কিছু বললে বা ওর কোনো কাজে করে দিলেই চিল্লাফেল্লা করত। নওমীর মা বাবা নওমীকে ভীষণ দেখতে পারত না। আহিলের অবহেলা আর খারাপ ব্যবহার তাদের চোখে পড়েছিল, কিন্তু কিছু বললেও সে শুনত না আর না কোনো জবাব দিত। একদিন রাতে যখন আহিল থমথমে মুখে ঘরে ফিরল, নওমী ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে তার কোটটা টেনে নিতে গেলে আহিল এক ঝটকায় তার হাত সরিয়ে দিত। তীব্র ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে কর্কশ গলায় বলতো, তোমার ওই নোংরা হাত দিয়ে আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না। আমার ঘেন্না করে তোমার এই মায়াবী চেহারার আড়ালে লুকিয়ে থাকা আসল রূপটা দেখতে। নওমী অবাক কণ্ঠে জিজ্ঞেস করেছিল, আমার অপরাধটা কি আহিল? আমি কি করেছি? কেন আপনি আমার সাথে এমন করছেন? অপরাধ তো আমার যে তোমার মতো একটা চরিত্রহীন ধোঁকাবাজ মেয়েকে নিজের ঘরের বউ করেছি। বাইরে দেখতে কত নিষ্পাপ, অথচ ভেতরে এত নোংরামি। ছি! নওমী স্তব্ধ হয়ে গিয়েছিল ওর এমন কথা শুনে। কেউ যেন তার বুকে ছুরি চালিয়ে দিচ্ছে। একটা মেয়ের জন্য এর চেয়ে বড় লাঞ্ছনা, এর চেয়ে বড় মরণ আর কি হতে পারে? অথচ ঠিক কী কারণে, কার দেয়া কোনো অপবাদের ভিত্তিতে এসে এই কুৎসিত ট্যাগটা পেয়েছিল নওমী আজও তা জানে না। সেদিন নওমী চিৎকার করে কেঁদেছিল আর বারবার বলেছিল, আল্লাহর দোহাই লাগে আহিল, এভাবে মিথ্যা অপবাদ দিবেন না। আমি শুধু আপনাকে ভালোবেসেছি। আপনি ছাড়া কোনো পুরুষ আমার ত্রিসীমানায় আসেনি। আপনি আমায় ভুল বুঝছেন। কি করেছি আমি? কিসের ভিত্তিতে আপনি আমায় এসব বলছেন? সেদিনের পর আহিলকে হাজার প্রশ্ন করেও নওমী কোনোদিন উত্তর পায়নি। নওমী বারবার বলতো, আপনাকে তো জোর করা হয়নি আমাকে বিয়ে করার জন্য। না তো আমাকে। দুজনের পূর্ণ সম্মতিতেই বিয়েটা হয়েছে। আপনি আর আপনার পরিবার আমায় পছন্দ করেছিলেন। আমি কিন্তু আপনার কাছে আসিনি। তাহলে এসব করার মানে কি? আহিল কোনো উত্তর দিত না, কিন্তু কথার বিষ ছড়াতেও ভুলত না। শেষ পর্যন্ত আহিল কোনো সুযোগই দেয়নি তাকে নিজেকে নির্দোষ প্রমাণ করার। করবেই বা কী করে? আহিল কেন এমন করছে সেটাই তো জানতে দেয়নি। উল্টো আহিলের ব্যবহার দিন দিন আরও খারাপ হচ্ছিল। এর মধ্যে বিয়ের 4 মাসের মাথায় নওমী জানতে পারল সে মা হতে চলেছে। খবরটা পাওয়ার পর নওমীর বুকটা আনন্দের বদলে এক তীব্র আতঙ্কে কেঁপে উঠল। আহিল যেভাবে দিন দিন পৈশাচিক আচরণ করছিল, যেভাবে তাকে প্রতি মুহূর্তে ঘৃণা উগরে দিচ্ছিল, নওমীর মনে হলো আহিল হয়তো এখন তাকে আর সহ্য করতে পারছে না। তার উপর তাকে দেওয়া হয়েছে চরিত্রহীন অপবাদ। এই অবস্থায় আজলান যদি জানতে পারে এই খবর, তবে সে হয়তো এই সন্তানকে নিজের বলে স্বীকারই করবে না। উল্টো তীব্র আক্রোশে সে হয়তো বাচ্চার বড় কোনো ক্ষতি করে বসবে। তবে নওমী প্রথমে ভেবেছিল সব অপমান ভুলে সে আহিলকে এই খবরটা দেবে। সন্তানের কথা শুনলে হয়তো আহিলের পাথরের মতো মনটা একটু গলবে। হয়তো সে শান্ত হয়ে নওমীকে বুকে টেনে নেবে। সেই শেষ আশাটুকু বুকে নিয়ে একদিন রাতে আহিল ঘরে ফিরতে নওমী সমস্ত ভয় ডর উপেক্ষা করে তার সামনে গিয়ে দাঁড়িয়েছিল। কাঁপা কাঁপা কণ্ঠে খুব মৃদু স্বরে বলেছিল, আহিল, একটু শুনবেন? একটা খুব জরুরি কথা বলার ছিল।
আহিল তীব্র বিরক্তি আর ঘৃণায় মুখ কুঁচকে তাকালো। এক ঝটকায় নওমীকে নিজের সামনে থেকে সরিয়ে দিয়ে বরফ শীতল কণ্ঠে বলল, তোমার মুখ থেকে কোনো কথা শোনার রুচি আমার নেই। তোমার ছায়াও আমার সহ হচ্ছে না আজ। আমার তো মাঝে মাঝে ইচ্ছে করে এই ঘর থেকে তোমার অস্তিত্বটাই মুছে দিতে। এই সমাজ আর পরিবারের চাপের কথা ভেবে এখনও তোমাকে সহ করছি, নাইলে কবেই গলা ধাক্কা দিয়ে বের করে দিতাম। ব্যাস, নমি বুঝে গেল আহিলকে এখন এসব বলে লাভ নেই। নিশ্চয়ই আহিল অন্য কিছুতে জড়িয়ে গেছে। ঠিক পরের রাতে, যেদিন বাড়ির কেউ ছিল না, নিজের সন্তানকে বাঁচানোর আশায় এবং নতুন একটা জীবনের আশায় ওই সংসারের মায়া ছেড়ে বেরিয়ে আসে সে। কিন্তু ওই যে, এই অভাগীর কোথাও জায়গা নেই। বাবার বাড়িতে গিয়ে দুদিনও টিকতে পারেনি সে। সেখানেও তার ভাগ্যে জুটল চরম ধিক্কার। সৎ মা তো দূর, নিজের বাবাও সেদিন তাকে আশ্রয় দেয়নি। উল্টো ভাঙা গলায় বলেছিলেন, যে মেয়ে জামাইয়ের ঘর থেকে এভাবে মাঝরাতে পালিয়ে আসে, তার এই বাড়িতে কোনো জায়গা নেই। তুই আমার মুখ পুড়িয়েছিস নওমি। বাবার বাড়ির দরজাটা যখন মুখের ওপর দরহাম করে বন্ধ হয়ে গেল, নওমি তখন অথই সাগরে। মন চেয়েছিল তার নিজেকে শেষ করে দিতে। আহিলের কাছে যাওয়ার কোনো পথ ছিল না, আর থাকলেও সে যেত না। নওমি এক কাজিন আবরার ওর এই অবস্থার খবর শুনে ওদের বাড়ি আসে। আবরার ছিল নওমির মায়ের দূর সম্পর্কের এক আত্মীয়, তবে মায়ের মৃত্যুর পর সেই সম্পর্কের সত্যটাও প্রায় ছিঁড়েই গিয়েছিল। আগে নওমির ওপর অত্যাচার দেখে আবরারের ওর প্রতি মায়া হতো, আর এখন ফিরে এসেছে শুনে এক প্রকার অবাকই হয়েছে। তার জানা মতে আজলান ভালো ছেলে, আর নওমিকেও খুব ভালোবাসে। নওমিকে বিধ্বস্ত অবস্থায় দেখে সে কোনো প্রশ্ন না করেই বলে, তোকে আমার বাড়িতে তো নিয়ে যেতে পারবো না, জানিসই তো এক এক লোকের এক এক কথা, তবে তোকে আমি একজনের কাছে সেফ রাখতে পারবো। নওমি উত্তর দেওয়ার অবস্থায় ছিল না, সে তখন সমুদ্রে হাবুডুবু খাওয়ার অবস্থায়। আবরার তাকে নিয়ে গেল তুহির কাছে। তুহি তখন মাত্র পড়ালেখা শেষ করে এই শহরে একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিয়ে একা থাকতো, আর একটা হসপিটালে ল্যাব টেকনোলজিস্ট হিসেবে স্ট্রাগল করছিল। আবরার ওকে আগেই বলে রেখেছিল। তারপরেই সেদিন ওকে নিয়ে গেল। পরের দিন সকালে যখন নওমি কেঁদে কেঁদে সবটা তুহিকে জানায়, তখন যে নওমিকে জড়িয়ে ধরে দৃঢ়কণ্ঠে বলেছিল, ওই কাপুরুষ মানুষের কাতারে পড়ে না। তুই একদম ঠিক করেছিস ওই নরক থেকে পালিয়ে এসে। তুই এই বাচ্চাকে জন্ম দিবি নওমি, আর আমি তাকে সব রকম সাহায্য করব। বাবার পরিচয়ের দরকার নেই, দেখব কোন সমাজ তোকে আটকায়। তোর যতদিন ইচ্ছে ততদিন তুই আমার কাছে থাকবি। সেই থেকে আজ 3টে বছর কেটে গেছে। মাথা গোঁজার ঠাঁই দেওয়া থেকে শুরু করে ডেলিভারির খরচ, বাচ্চার যত্ন, সব কিছুতে তুই নিজের জীবনের সবটুকু উজাড় করে দিয়েছে। নিজের আপন রক্তের মানুষগুলো যেখানে মুখ ফিরিয়ে নিয়েছিল, সেখানে এই দূর সম্পর্কের আপুটাই নওমির বেঁচে থাকার একমাত্র অবলম্বন হয়ে উঠেছিল। তুহিও তার বাবা ছাড়া কেউ ছিল না। আপন মানুষের আসল রূপ দেখে তাও নওমি মতো অবস্থা। নওমি পড়ালেখায় খুব ভালো ছিল। বিয়ের পরও আহিল ওকে ভার্সিটিতে ভর্তি করিয়েছিল, কিন্তু এই কাহিনীর পর ওর লেখাপড়া বন্ধ। কিভাবে কি করবে বুঝতেই পারছিল না। তুহির চেনা এক কলেজে ওকে ভর্তি করায় এবং সব জানিয়ে তাকে বিনামূল্যে পড়ার সুযোগ দেয়। এর মধ্যে নওমি প্রথমে টুকটাক টিউশন করত, যেন কিছুটা নিজে চলতে পারে। কিন্তু আদনান হওয়ার আগে ছেড়ে দেয় সব। আদনান হওয়ার পর কয়েক মাসও সে দূরে ছিল সব কিছুর থেকে। তখন তার জগৎ ছিল শুধু তার ছেলে। একটা পর্যায়ে চিন্তা করলো, এভাবে বসে থাকলে তো হবে না। তাই তুহি আর ওর খোঁজ খবর নিয়ে একটা কিন্ডারগার্টেন স্কুলে টিচারের জব নেয়। তখন তার অনার্সও শেষ হয়নি, ফলে ভালো কোথাও চাকরির সুযোগ পাচ্ছিল না। কিন্তু ওই যে চেনা, যেই কলেজে বিনামূল্যে পড়ার সুযোগ পেয়েছিল, সেই কলেজেরই এক শিক্ষকের সুপারিশে কিন্ডারগার্টেনের পড়ানোর সুযোগ পেয়েছে। এতে ওর আর আদনানের ভালোই চলে যায়। এর মধ্যে তুহির বিয়ে হয়ে যায়। তুহি ওকে বলেছিল ওর সাথে থাকতে, কারণ তুহি আর তুহির
হাজব্যান্ড থেকে থাকে শহরে, কিন্তু নওমি রাজি হয়নি। তুহি মাঝে মাঝেই এসে ওদের দেখে যায়। এভাবেই যাচ্ছে জীবন। আজ উঠি আমি। তুহির কথায় ধ্যান ভাঙল নওমির। সে বলল, আরও কিছুক্ষণ থাকো, আদনান উঠুক, তারপর যেও। ছেলেটা প্রায় তোমাকে খুঁজে। ছেলেকে নিয়ে আসতে পারিস না আমার বাসায়? বের হতে ইচ্ছে হয় না বাসা থেকে? স্কুল না থাকলে বেরই হতাম না? তুহি কিছুটা সন্দেহের দৃষ্টি তাক করে বলল, একটা কথা বলতো, কি আদনান দুদিন ধরে তার বাবার কথা বেশি বলছে না? হঠাৎ এমন করার কারণ কি? তুহি থতমত খেয়ে গেল। সে চাই বলতে, কিন্তু কেন যেন আজলানের কথা কাউকেই বলতে ইচ্ছে হয় না তার। ও তো সব সময় এমন করে। এ আর নতুন কি? তুহি মনে মনে ভাবল, এই মেয়ে কোনো দিন আমার সামনে মুখ খুলবে না, বেকার খাটুনি। সে উঠে দাঁড়িয়ে বলল, আসছি আমি। আদনানের আপডেট জানাস আমাকে? আদনানকে একটু আদর করে বেরিয়ে গেল তুহি। নওমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বসে রইল সেভাবেই। সপ্তাহখানিক পর ব্যস্ত রাস্তা ধরে ডক্টর আজলান আউজাদ আহিলের গাড়িটা ছুটে যাচ্ছিল হসপিটালের দিকে। ড্রাইভিং সিটে বসে আজলানের এক হাত ছিল স্টিয়ারিংয়ে, অন্য হাতটা কপালে। ইদানিং মনটা তার ভীষণ বিক্ষিপ্ত থাকে। আজ হাসপাতালের কাছাকাছি আসতে আহিলের চোখ গেল ফুটপাত ধরে হেঁটে যাওয়া একটা যুগলের ওপর। কেমন যেন চেনা চেনা লাগছে। সে ভ্রু কুঁচকে বিড়বিড় করল, এদের কোথায় যেন দেখেছি। সে গাড়ির গতি কমিয়ে গ্লাস দিয়ে দেখার চেষ্টা করছে। ভালো করে তাকাতেই কপালের রগগুলো ফুলে উঠল। হাত দুটো ক্রমশ মুঠো করে নিল। ফুটপাতের উপর হেসে হাত ধরে হাঁটছে তুহি এবং আবরার। ওদের ওভাবে হাসি মুখে চলতে দেখে আজলানের চোখের মণি দুটো রাগে আর তীব্র আক্রোশে সংকুচিত হয়ে বলল, তার চোয়াল শক্ত হয়ে উঠল। বুকের ভেতর চেপে রাখা একটা জ্বলন্ত আগ্নেয়গিরি যেন এক লম্হায় জেগে উঠল। অতীতের একটা কুৎসিত অধ্যায় তার চোখের সামনে ভেসে উঠতেই গাড়ির ভেতরে এসি চলা সত্ত্বেও আজলানের কপাল বেয়ে এক ফোঁটা ঘাম ঝরে পড়ল। এতক্ষণ খেয়াল না করলেও হুঁশ আসতেই তুহিকে দেখে রাগের পাশাপাশি এক বিস্ময়ে দানা বাঁধল। ওরা দুজন মুহূর্তেই যেন হিসাব গরমিল লাগছে তার। আরেকবার তাকিয়ে চোখ মুখ শক্ত করে গাড়ি ফুল স্পিড দিয়ে শো করে ধুলুড়িয়ে করে চোখের আড়াল হয়ে গেল। আজলান কেবিনময় পায়চারি করছে। মাথার ভেতর সব এলোমেলো লাগছে তার। কোনো মতে কাজে মনোযোগ দিতে পারছে না। তার মাথার ভেতরের শিরাগুলো যেন ছিঁড়েও যাওয়ার উপক্রম হয়েছে। এদিকে তুহি সবেমাত্র হসপিটালে এসে ল্যাবের দিকে যাচ্ছিল। তখনই আজলানের পিএ এসে তুহিকে জানালো আজলান তাকে কেবিনে ডেকে যেতে বলেছে। তুহি কিছুটা অবাক হলো। আজলান হঠাৎ তাকে জরুরি তলব করছে কেন? তবুও সে গেল। ল্যাবের দিকে না গিয়ে পথ পাল্টে হাঁটা দিল আজলানের কেবিনের দিকে। আজলানের কেবিনের সামনে গিয়ে সে নক করল। মনের ভেতর কেমন যেন ভয় হচ্ছে তার। কিসের ভয় বুঝতে পারছে না। কামিন, গম্ভীর কণ্ঠে তুহি একটা ঢোক গিলে ভেতরে গেল। তুহি কিছুটা ইতস্ত করে জিজ্ঞেস করলো, স্যার ডেকেছিলেন আমায়? এনি প্রবলেম? না, বসো, একটা কথা আছে। তুহি এসে সামনের চেয়ারে বসলো। আজলান প্রথমেই সরাসরি প্রশ্ন করল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, সরাসরি উত্তর দিবেন? বাহিরে আপনার সাথে একজন ছেলে দেখলাম, সেটা কে? আজলানের এমন সরাসরি প্রশ্নে সে কিছুটা অস্বস্তিতে পড়ে গেল। হঠাৎ এমন প্রশ্ন কেন করছে? কোন ছেলে স্যার? আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। আসার সময় আপনার সঙ্গে একজন ছেলেকে দেখলাম, খুব সম্ভবত আবরার নাম। এম আই রাইট? তুহি অবাক কণ্ঠে বলল, আপনি আবরারকে চিনেন? ইয়েস। ইনি আপনার কে হয়? তুহি এবার হেসে বলল, আরে আবরার, আপনি ওর কথা বলছেন? আবরার আমার হাজব্যান্ড। আজলান বিস্ফোরিত চোখে তাকালো, যেন সে তুহির কথা বিশ্বাস করতে পারছে না। আর আজলানের এমন ব্যবহারে তুহি বুঝতে পারছে না আজলান এসব কেন জিজ্ঞেস করছে। আজলানের যেন দুনিয়া ঘুরছে। সে ধুয়ে ধুয়ে চার মিলানোর চেষ্টা করছে। নিজেকে সামলে নিয়ে নিজের রূপে ফিরে বলল, আপনাদের বিয়ে হয়েছে কত বছর? সত্যি বলতে স্যার, আবরার আর আমার
সম্পর্ক 5 বছর আর বিয়ের 2 বছর। 5 বছর, জি। আজলান হিসাব মেলানোর চেষ্টায় চুপ থাকলো খানিকক্ষণ। মুহূর্তেই তার চোখের সামনে ভেসে উঠল সেই চোরের মতো চেয়ে থাকা রহস্যময় নীল চোখ দুটো। সব গড়বড় লাগছে। এই মেয়ে আর কিন্তু একটা পরিবর্তন কিভাবে সম্ভব? আজলান হুট করে শান্ত কণ্ঠে প্রশ্ন করে বসল, সেদিন আপনি যার রিপোর্ট নিয়ে এসেছিলেন, আদনান, সে সত্যিই আপনার বোনের ছেলে? ওর মা আপনার বোন হয়? মিথ্যে কেন হতে হবে? আপনার বোনের পুরো নাম কি জানা যাবে? তুহি যেন এরই অপেক্ষা করছিল। সে তাচ্ছিল্যের সাথে জিজ্ঞেস করল, স্যার, আপনি ওর আর আবরারের কথা কেন জানতে চাইছেন? আজলান এইরকমভাবেই জবাব দিল, দরকার আছে তাই জানতে চাইছি। তুহির কঠোর গলায় অকপট উত্তর, নূরজাহান নওমী। মুহূর্তে স্তব্ধ হলো আজলান। একে একে সব হিসেব মিলে গেল। দুনিয়া কিছুক্ষণের জন্য ঘুরে উঠল তার। একটা চেনা ব্যথায় তার বুকের বাম পাশটা এক তীব্র মোচড় দিয়ে উঠল। তবে সে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে আর তার দুলতে থাকা দুনিয়াটাকে এক প্রকার জোর করেই স্থির করলো। বড় বড় শ্বাস নিয়ে বলল, নওমী, নওমীকে আপনি কোথায় পেলেন? নওমী তো কোনো বোন ছিল না। আপনি কিভাবে ওর বোন হতে পারেন? তুহি বাঁকা হাসল। আপনি নওমীকে কিভাবে চিনেন, স্যার? ওর অফিসিয়াল নাম তো নূরজাহান। তিনি চিনি কোনোভাবে। আপনি আমাকে ওনার ঠিকানাটা দিন। ওর ঠিকানাটা কেন আপনাকে দিব? আজলান একটু হেসে বলল, কার সাথে কোথায় কেমন সংসার করছে দেখতে হবে না? এতক্ষণ নিজেকে আটকে রাখলো, এবার তুহির রাগের মাত্রা ছড়ালো। লোকটা সরাসরি নওমীর দিকে আঙ্গুল তুলছে। নওমীকে নিয়ে করা এমন ইঙ্গিতপূর্ণ বাক্য মন্তব্য তুহির ভেতরের দাম আগ্নেয়গিরির মতো জ্বালিয়ে দিল। এতদিন ধরে চেপে রাখলো, আজ আর পারল না। সে টেবিলে এক হাত চাপড়ে আজলানের দিকে কঠোর চোখে তাকিয়ে চিবিয়ে বলল, সংসার? কার সাথে কেমন সংসার করছে সেটা দেখার আপনি কে, ডক্টর আজলান? আওয়াজ, কোন সাহসে আপনি আমার সামনে নওমীর নামে বাজে কথা বলছেন? আপনার মতো কাপুরুষের মুখে এটা মানায় না। আজলান অবাক কণ্ঠে বলল, মানে কি বলতে চাইছেন আপনি? নিজের স্ত্রীকে 3 বছর আগে সংসার ছাড়তে বাধ্য করেছিলেন, ভুলে গেলেন এত সহজে? নিজের কাপুরুষতার কথা মনে নেই, ভুলে গেলেন? নিজের স্ত্রীকে পৈশাচিক লাঞ্ছনা করতেও দ্বিধা করেননি। একটু থেমে আজলানের বিস্ফোরিত দৃষ্টি উপেক্ষা করে তুহি আবার বলল, আপনি জানতে চেয়েছিলেন না ও আমার বোন কিভাবে হয়? আমি ওর রক্তের কেউ নই। ওর সাথে আমার আত্মিক সম্পর্ক। আপনি ওর নিজের রক্তের মানুষগুলো সমাজের ভয়ে যেদিন ওকে মাঝরাতে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিল, আমি ওকে মরতে দেইনি। ওই নরক থেকে পালিয়ে আসার পর আমি ওকে নিজের বুকে টেনে নিয়েছিলাম। আর আপনি এখন ঠিকানা চাইতে এসেছেন? আজলান যেন কথা বলতে ভুলে গিয়েছে। তুহির কণ্ঠস্বর আরও বেশি কঠিন হলো এবার। চোখে চোখ রেখে বলল, একটা কথা কান খুলে শুনে রাখুন, ডক্টর আজলান। ও আজ যেখানে আছে, যেভাবে আছে, নিজের সন্তানকে নিয়ে খুব ভালো আছে। অনেক কষ্ট সহকারে তিল তিল করে নিজের জীবনটা সাজিয়েছে নওমী। ওর এই শান্ত জীবনে আপনার মতো একটা বিষাক্ত মানুষের ছায়াও আমি আর পড়তে দেব না। ঠিকানাটা তো দূর, ও সীমানায় যাওয়ার অধিকারও আপনার নেই। আপনি যদি কোনো দিন ওনার সামনে যাওয়ার চেষ্টা করেন, তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আজলানকে আর কিছু বলার সুযোগই দিল না তুহি। হনহনিয়ে কেবিনের বাইরে চলে গেল। এদিকে আজলান যেন ধাক্কা সামলে উঠতে পারছে না এখনো। কি বলে গেল মেয়েটা? নওমীকে আমি সংসার ছাড়তে বাধ্য করেছি? নওমী কার সাথে আছে? কেন চলে এসেছে সে? আমার অত্যাচারে? কিন্তু নওমী তো নিজে অন্য কারো হাত ধরে চলে গিয়েছিল অন্তত 3 বছর আগে। তার সামনে সাজানো প্রতিটা প্রমাণ, প্রতিটা বেনামি চিঠি আর চারপাশের মানুষের, চারপাশের পরিস্থিতির যে জাল, তা তো সেই কুৎসিত সত্যেরই সাক্ষ্য দিচ্ছিল। নিজের মাথার চুল খামছে ধরল সে। এক একটা স্মৃতি তার মস্তিষ্কে হানা দিচ্ছে।
কিছুতেই সামলে উঠতে পারছে না। নিজেকে কাঠগড়ায় দাঁড় করাবে নাকি নওমিকে। এতদিন যা ভেবে এসেছে তার পরিস্থিতি অনুযায়ী সে ঠিক, আর আজ তুহির মুখে সে যা শুনল তাই যেন ওই মুদ্রার একেবারে বিপরীত পিঠ। নওমির সামনে পরিস্থিতি ছিল সম্পূর্ণ অন্যরকম, আর আজলানের সামনে অন্যরকম। দুটি সত্যের মাঝখানে এক বিশাল অন্ধকার খাদ। হঠাৎ চোখের সামনে ভেসে উঠল আদনানের মায়াবী মুখটা, আদো আদো বুলিয়ে বা বলার মুহূর্তটা। নওমি যদি কারোর সাথে না যায় তাহলে আদনান নিজের সন্তানকে নিয়ে খুব ভালো আছে। তুহির এই কথাটা আজলানের কানের পর্দায় কামানের গোলার মতো আছড়ে পড়ল। আদনান তার মানে তার নিজের সন্তান, কিন্তু নওমির এত পরিবর্তন। এই নওমি আগের নওমি নয়। না হয় এক দেখায় সে চিনতে পারল না। আজলান মাথা ঠান্ডা করার চেষ্টা করে উঠে দাঁড়ায়। এখন এভাবে ভেঙে পড়লে চলবে না, তাকে সত্যিটা জানতে হবে, সবটা জানা দরকার। কি ঘটেছে আসলে? যা তুহি বলে গেল নাকি যা সে ফেস করেছে, স্বচক্ষে দেখেছে? সে হুট করে জাদুকরের মতো নওমির ঠিকানা পেয়ে যাবে না। তুহি তাকে কিছু বলবে না। নওমি যে তার থেকে পালিয়ে বেড়াতে চাইছে এটা সে ভালো করে বুঝতে পারছে। তাই তাকে ঠান্ডা মাথায় প্রফেশনাল সূত্র ধরে এগোতে হবে। আজলান একটা দীর্ঘশ্বাস ফেলে কেবিনের সোফাটায় হেলান দিয়ে বসল। সিলিংয়ের দিকে তাকিয়ে বিড়বিড় করল, মাঝের সত্যটা আসলে কি? নওমি বিছানার একপাশে বসে নাক টানছে। সামনে নির্বিকার ঝালমুড়ি খাচ্ছে তুহি। উপরে নির্বিকার হলেও ভেতরে ভেতরে ফেটে পড়ছে সে। নওমি আগ বাড়িয়ে কিছু বলছে না, কারণ বললে সে নিজেই তুহির গরম আবহাওয়ার শিকার হবে। আর ছোট্ট আদনান একবার মায়ের দিকে একবার তুহির দিকে আগ্রহ নিয়ে তাকাচ্ছে। একটু পর তুহি বিরক্ত মুখে ধমকে সুরে বলল, আই এম ফ্যাচফ্যাচ করে কাদা বন্ধ কর। এই থাম। নওমি কিছু না বললেও আদনান চটে গেল। তার মাকে বকা দেয়। সে চোখ গরম করার ভঙ্গি করে বলল, তুই পপ পপ। তুহির অপর আদনানের এই পিচ্চি বয়সের তেজ দেখে নওমি চোখের জল টপ করে মুছে হুট করেই হেসে ফেলল। তুহি হাতে থাকা ঝালমুড়ির ঠোঙাটা পাশে টেবিলে রেখে আদনানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ওরে আমার আদুরে, মাকে একটু ধমক দিয়েছি বলে খালামণিকে বকা দিচ্ছিস? তোর মা তো খারাপের খারাপ, বকা না দিয়ে কি করব? আয় এইদিকে আয় দুষ্ট। আদনান কিন্তু সহজে গলল না। সে নওমির গায়ের সাথে আরো লেপ্টে গিয়ে মুখটা ঘুরিয়ে নিল, যেন সে রেগে গেছে। তুহি একটু হাসল ওর কাণ্ডে, তারপর সরাসরি তুহির দিকে তাকালো। ওর চাউনি দেখে নওমি চোখ নামিয়ে নিল। তুহি রাগ আর অভিমানে উঠে দাঁড়ালো, আদনানের দিকে তাকিয়ে বলল, আসি হ্যাঁ? আমাকে মনে পড়লে তোর মাকে বলিস আমায় কল দিতে। নওমি তড়িঘড়ি করে ওর হাত টেনে ধরে বলল, চলে যাচ্ছ কেন? থেকে কি করব? যার সুখে দুঃখে 3টা বছর ছায়ার মতো পাশে থাকলাম, সেই যখন আমাকে বিশ্বাস করতে পারল না, পর ভেবে এত বড় সত্যিটা লুকিয়ে গেল, সেখানে থাকার আর কি অধিকার আছে আমার? কি বলছো তুহি আপু? আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা। আজকের পর্ব আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নূরে মোহাব্বত এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।